ছাত্র জনতার অভ্যুত্থানে এক মাসের শহীদি মার্চ কর্মসূচি কাল। পুনর্গঠনের সময় বিভাজন সৃষ্টির পায়তারার অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। আমার ওই শহীদ ভাইদের স্মৃতিকে স্পিরিটকে নিজের মধ্যে ধারণ করে এক মাস পূর্তি উপলক্ষে আমরা একটি শহীদি মার্চ করতে চাই। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দিনরাত সন্ত্রাসীদের অস্ত্রের মহড়া, গোলাগুলিতে একজনের মৃত্যু, লুট করা অস্ত্র ব্যবহারের অভিযোগ। আশুলিয়া গাজীপুরে আজও শতাধিক কারখানায় ছুটি ঘোষণা, সুযোগ সন্ধানীদের ইন্ধন দেখছে সরকার, নিরাপত্তা আশ্বাসে কাল সব ফ্যাক্টরি খোলার ঘোষণা। শ্রমিকরা এখানে কোনো ধরনের ডিস্টারবেন্স করছে না, কিন্তু যারা করছে তারা অধিকাংশই বহিরাগত, তার জন্য আমাদের একটু টাফ হতে হবে। আগামীকালকে আশুলিয়া এবং গাজীপুরে যে সকল জায়গায় ফ্যাক্টরি আজকে চালাতে পারি না, ইনশাল্লাহ আগামীকালকে থেকে চালাবো। আলাদা মামলায় পুলিশের সাবেক 2 আইজি শহীদুল ও মামুনের রিমান্ড, বাহিনীর পুনর্গঠনের সময় লাগবে জানালেন বর্তমান প্রধান। সচিবদের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বৈঠক, সংস্কার ও সৃজনশীল উপায়ে জনস্বার্থ রক্ষার নির্দেশ। আশুলিয়ায় ভ্যানের লাশের স্তূপ ছিল পোশাক শ্রমিক বায়েজিত, পুড়িয়ে হত্যার পরদিন নীল পলিথিনে মোড়ানো মরদেহ স্ত্রীর হাতে তুলে দেয় পুলিশ। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের সঙ্গে আমি জান্নাতুল কলি আছি। এতক্ষণ সংবাদের শিরোনাম দেখছিলেন। ছাত্র জনতার অভ্যুত্থানের এক মাস পূর্তিতে কাল শহীদি মার্চ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সারা দেশে ইউনিয়ন থেকে মহানগর পর্যায়ে শহীদদের স্মরণ, আহতদের বেদনা এবং তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পালন হবে এই কর্মসূচি। দুপুরে সংবাদ সম্মেলনে সমন্বয়করা এই ঘোষণা দেন। তারা বলেন, দেশ যখন পুনর্নির্মাণের দিকে যাচ্ছে তখন বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে। মুক্ত সংবাদ মাধ্যমকে প্রশ্ন করার ক্ষমতা রাখতে হবে। ঠিক এক মাস আগে 4 আগস্ট ছাত্র জনতার আন্দোলন অস্ত্র দিয়ে স্তব্ধ করার চেষ্টা চালায় পুলিশ ও ক্ষমতাসীন দলের ক্যাডাররা। ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, রাজশাহী বাদ যায়নি কোনো এলাকা। খানিক পরপরই আসতে থাকে প্রাণহানির খবর। সারা দেশ যখন বন্দুকের গুলিতে তছনছ, ঢাকা তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের কেন্দ্র। সব মত পথ ভুলে লাখ জনতা ছুটে যায় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখান থেকে ঘোষণা আসে এক দফা শেখ হাসিনার পদত্যাগ। এগিয়ে এনে 5 আগস্টই কর্মসূচি দেওয়া হয় মার্চ ফর ঢাকা। দুপুর হতে বিজয়ের ধ্বনি চারিদিকে। পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। শত শত শিক্ষার্থী জনতার ত্যাগের এক মাস পূর্ণ হচ্ছে বৃহস্পতিবার। এদিন শহীদি মার্চ নামে কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমার ওই শহীদ ভাইদের স্মৃতিকে স্পিরিটকে নিজের মধ্যে ধারণ করে তাদেরকে স্মরণ করে আগামীকাল 5 সেপ্টেম্বর আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের এক মাস পূর্তি উপলক্ষে আমরা একটি শহীদি মার্চ করতে চাই। আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আন্দোলনের সময় ঐক্যবদ্ধ হয়েছিল সবাই, কিন্তু পুনর্গঠনে বিভাজন তৈরি করতে চায় কেউ কেউ। আওয়ামী রাজনীতির বাইরে, আওয়ামী ধর্মের বাইরে আওয়ামী লীগ কিন্তু একটা কোনো রাজনীতি না। আওয়ামী লীগ ছিল একটা ধর্ম এবং আমরা মনস্তাত্ত্বিক জায়গা থেকে সেই বিষয়টিকে আমরা মেনেও নিয়েছিলাম। সমন্বয়করা বলেন, দেশ গঠনে নিয়ম ভাঙা বন্ধ করতে হবে, সেটা শুরু করতে হবে নিজেদের মধ্য থেকেই। নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্য আছে কিনা তাও জানতে চাওয়া সমন্বয়কদের কাছে। আমরা রাজনৈতিক দল করছি কিনা সেই প্রশ্নটি আপাতত আপনাদের কাছে আমরা অনুরোধ করব, আমাদেরকে না করে আপনারা জনগণের কাছে জানতে চান তারা এই ব্যানারের পরিবর্তন চায় কিনা। মানুষকে জিম্মি করার জন্য সিন্ডিকেট তৈরি করে অধিক মুনাফা নেওয়া, এই অভ্যাসগুলো তো আমাদের। এই অভ্যাসগুলো থেকে আমরা যেদিন বের হতে পারবো, সিস্টেমগুলো অটো পরিবর্তন হয়ে যাবে।
শুক্রবার জেলা ও বিভাগীয় সফর শুরু করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শিক্ষার্থীরা এখন জরুরি নজর দিচ্ছেন আহতদের চিকিৎসা ও আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তায়। আপনারা পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনকে সহযোগিতা করুন। পাশাপাশি আর কি আহ্বান করবো, কোথাও আপনারা আইন নিষেধে তুলে নেবেন না। এই মুহূর্তে 7টি এমন কেস নিয়ে কাজ করছি যাদেরকে আমরা বাইরে পাঠানোর, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড, ব্যাংককে পাঠানোর প্রক্রিয়ার মধ্যে আছি। সংস্কারের পর পরবর্তী নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, সেজন্যই নির্বাচন কমিশন ঢেলে সাজানোর আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বাংলাদেশের বিগত কয়েকটি নির্বাচনে সুষ্ঠু হয়নি এবং মনে করছি। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। গাজীপুর ও আশুলিয়া শিল্পাঞ্চলের সকল কারখানাই খোলা থাকবে বলে জানিয়েছে বিজিএমইএ প্রেসিডেন্ট। এক্ষেত্রে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছে বলেও জানিয়েছেন তিনি। বিকেলে সব পক্ষের সাথে বৈঠকের পর এসব কথা জানান তিনি। বহিরাগতরাই কারখানা হামলার সাথে জড়িত বলে দাবি জানানো হয় বিজিএমইএর পক্ষ থেকে। গত কদিন ধরেই উত্তপ্ত সাভার ও গাজীপুর শিল্পাঞ্চল। বুধবার সকালেও সাভারের জামগড়া, জিরাবো, নরসিংহপুর ও আশপাশের এলাকার অর্ধশতাধিক পোশাক কারখানার প্রধান ফটকে জড়ো হয় শ্রমিকরা। তৈরি হয় বিশৃঙ্খলা। বেতন বৃদ্ধি করতে হবে। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী মানসম্মত বাড়তি বেতন নিশ্চিত করতে হবে। এই অবস্থায় একে একে অর্ধশতাধিক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। একই রকম চিত্র দেখা গেছে গাজীপুরেও। সেখানে অন্তত 60টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। নিরাপত্তা জোরদার করে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। যৌথ টিম হিসেবে জেলা পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, জেলা প্রশাসন সাথে সেনাবাহিনী আমরা যৌথভাবেই কাজ করছি। সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বসে গার্মেন্টস ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। যোগ দেন সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মালিকরা অভিযোগ করেন শ্রমিক অসন্তোষে স্বার্থান্বেষীদের মদত আছে, ভাঙচুর চালাচ্ছে বহিরাগতরা। পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, জুট বিজনেস, আপনি সবসময় যে কোনো পরিবর্তন হলে কিছুটা হাত বদল হয়, এটা অস্বীকার করা আমাদের জন্য বোকামি ছাড়া কিছুই না। তা আমি মনে করি সেটাও অনেক বড় সমস্যা না। সেটা সব জায়গাতেই প্রত্যেকটা মালিকই এক একটা জায়গায় ফ্যাক্টরি 18 বছর, 20 বছর, 25 বছর ধরে চালাচ্ছে। তারা ওই হাত বদলের সিস্টেমটা, প্রক্রিয়াটা জানে যে কিভাবে হ্যান্ডেল করতে হবে। আমাদের জন্য সবচেয়ে বড় সমস্যাই এখন হচ্ছে যে বহিরাগত যে অলনে সাডেন যারা আসতেছে, অ্যাটাক করতেছে, এইটা। বৈঠকে কারখানা ও শ্রমিক মালিকদের নিরাপত্তার নিশ্চয়তা দেন প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার কারখানা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা গ্যারান্টি দিয়েছে যে আমাদের কোনো ফ্যাক্টরিতে ইনশাআল্লাহ কালকে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা তারা বরদাস্ত করবে না, এবং ওই পরিমাণ সাপোর্ট তারা রাখবে আমাদের কর্তৃপক্ষ দেওয়ার পরে। আমরাও সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আগামীকালকে আশুলিয়া এবং গাজীপুরে যেসব জায়গায় ফ্যাক্টরি আজকে চালাতে পারি না, ইনশাল্লাহ আগামীকালকে থেকে চালাবো। দেশের অর্থনীতির স্বার্থে গার্মেন্টস শিল্পের পরিবেশ রক্ষায় সবার সহযোগিতা চান ব্যবসায়ীরা। আমাদের লজিস্টিক সাপোর্ট দিতে পারি। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। শ্রমিক অসন্তোষের পেছনে আওয়ামী লীগের ইন্ধন আছে বলে মনে করছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ। আর স্বরাষ্ট্র উপদেষ্টা, এলজিআরডি উপদেষ্টা এবং আইজিপি বলছেন শ্রমিক আন্দোলনে উস্কানিদাতাদের বিরুদ্ধে কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে। দুপুরে সচিবালয়ে এক সভা শেষে এসব কথা জানান সরকারের দায়িত্বশীলরা। গত কয়েকদিন ধরে গাজীপুর ও সাভারের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে, যার ফলে তৈরি পোশাক ও ওষুধ শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। রপ্তানি, কর্মসংস্থান ও অর্থনীতি বিনাশী এই কার্যক্রমের পেছনে প্রকৃত শ্রমিকদের কোনো সম্পৃক্ততা নাই বলেই সরকারের ভাষ্য। বুধবার সহ গত কয়েকদিনে কয়েক দফায় বৈঠক শেষে শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিস্থিতি ফেরানো যায়নি। এই আন্দোলনের পেছনে আওয়ামী লীগের দায় আছে বলে মনে করছে সরকার। বহিরাগত লোকজনের আধিক্য দেখা যাচ্ছে। এখানে স্থানীয়ভাবে আওয়ামী লীগও আছে কিছু জায়গায়, এবং কিছু বিএনপির স্থানীয় নেতৃবৃন্দেরও আমরা সংশ্লিষ্টতা পেয়েছি। বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আমাদের এই বিষয়ে কথা হচ্ছে, যাতে তারা তাদেরকে নিবৃত্ত রাখেন। আজকে থেকে অ্যাকশন শুরু হবে। পুলিশ সেখানে কোনো প্রকার হার্ম হয়, ক্ষতি হয় এমন কোনো অ্যাকশন নেবে না, তবে রাস্তাগুলো খালি করার জন্য তারা যথাযথ অ্যাকশন নেবে। এলজিআরডি উপদেষ্টা বলছেন, বকেয়া বেতন ও ঝুট ব্যবসার দখল সংক্রান্ত সমস্যাগুলো নিরসন হওয়ার পরও আন্দোলন অর্থনীতি বিনাশী। আর স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি, কারখানায় হামলাকারীদের বিরুদ্ধে কঠোর হবে সরকার। এটা যদি নষ্ট হয়, বাংলাদেশে ফরেন কারেন্সি আর্নিং বন্ধ হয়ে যাবে, লোকাল ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে যাবে, তাহলে আমাদের কার লাভ হবে?
তো এই যেগুলো চিন্তা করে আমাদের এখন আগাতে হচ্ছে যে শ্রমিকরা এখানে কোনো ধরনের ডিস্টারবেন্স করছে না, কিন্তু যারা করছে তারা অধিকাংশই বহিরাগত, ওদেরকে কীভাবে মোকাবিলা করা যায় এবং তার জন্য আমাদের একটু টাফ হতে হবে, আমাদের একটু শক্ত হতে হবে। কঠোর না হবে, অ্যারেস্ট হতে পারে, ডিটেনশন হতে পারে। শিল্পাঞ্চলের কাজের পরিবেশ ফিরিয়ে আনতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যৌথ অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন আইজিপি মইনুল ইসলাম। আশা প্রকাশ করেছেন 2-1 দিনের মধ্যেই শিল্পাঞ্চলে কর্মচাঞ্চল্য ফিরে আসবে। একটা অস্থিরতা তৈরি করতে চায় তাদেরকে কিন্তু আমরা ছাড় দেওয়ার সুযোগ নাই। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলছেন, গদবাঁধা চিন্তা ভাবনা থেকে বেরিয়ে চিন্তার সংস্কার করে সৃজনশীল উপায়ে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি কার্যক্রম পরিচালনা করতে হবে। সরকারের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ এবং বাস্তবায়নে এ সময় তিনি মার্চিং অর্ডার দেন। আজ বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত সচিব সভায় তিনি এই আদেশ দেন। 8 আগস্ট দায়িত্ব নেওয়ার পর অস্থায়ীভাবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে গেল রোববার থেকে নিয়মিত তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে কার্যক্রম শুরু করেন তিনি। বুধবার সকালে সেখানে আসেন ৫৫ মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা। তাদের সাথে প্রথমবারের মতো বৈঠকে সভাপতিত্ব করেন ডক্টর ইউনূস। বলেন, সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। পরে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের সকল পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে মার্চিং অর্ডার জারির নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। বলেছেন, সংস্কার কর্মসূচি প্রণয়নে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্টদের সাথে আলোচনা ও মতামত গ্রহণ করতে হবে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র জনতা বৈষম্যহীন মানবিক দেশ গড়ার যে প্রত্যয়, তা বাস্তবায়নে গদবাঁধা চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার নির্দেশ দেন অন্তর্বর্তী সরকার প্রধান। দুর্নীতির মূল উৎপাটন করার নির্দেশ দিয়ে তিনি আরও বলেছেন, সেবা সহজীকরণের মাধ্যমে জনগণের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন করতে হবে। সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। সরকারি ক্রয়ে যথার্থ প্রতিযোগিতা নিশ্চিত করতে হবে এবং স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতে বিদ্যমান প্রতিবন্ধকতাসমূহ দূর করতে হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সৃষ্ট বিশ্বব্যাপী যে আগ্রহ, ইতিবাচক ধারণা তৈরি হয়েছে দেশের স্বার্থে, তা সর্বোত্তম উপায়ে কাজে লাগাতে হবে বলেও উল্লেখ করেন ডক্টর ইউনূস। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানে রাজধানীর পৃথক দুটি স্থানে 2 জনকে গুলি করে হত্যার অভিযোগ পুলিশের সাবেক 2 মহাপরিদর্শক শহীদুল হক এবং আব্দুল্লাহ আল মামুনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে শহীদুল হককে 7 দিনের এবং আব্দুল্লাহ আল মামুনকে 8 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। পাশাপাশি ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফিকে হাজারীবাগ থানার এক অপহরণ মামলায় 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আদালতে আসামিদের ওপর হামলার ঘটনায় সমালোচনার মুখে বুধবার সকাল 6:30 নাগাদ ঢাকার সিএমএম কোর্টে নেওয়া হয় পুলিশের সাবেক 2 আইজিকে। তাদের বিরুদ্ধে রাজধানীর পৃথক 2 ঘটনায় 2 ব্যক্তিকে গুলি চালিয়ে হত্যার অভিযোগ আনা হয়। সাবেক মহাপরিদর্শক শহীদুল হক এবং আব্দুল্লাহ আল মামুনের 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। হাজারীবাগ থানার এক অপহরণ মামলায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফির 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। 2019 সালের 17 ফেব্রুয়ারি ধানমন্ডি থেকে ইঞ্জিনিয়ার আরিফ মাইনুদ্দিনকে অপহরণের অভিযোগ তার বিরুদ্ধে। শুনানি শেষে রাজধানীর নিউ মার্কেট এলাকার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় আইজিপি শহীদুল হককে 7 দিনের, মোহাম্মদপুরের মুদি দোকানি আবু সায়েদকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 8 দিনের এবং হাজারীবাগ থানার অপহরণ মামলায় আব্দুল্লাহিল কাফির 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ওয়াদুদ নামে একজন ব্যবসায়ী পুলিশের গুলিতে নিহত হয়। ওই মামলায় একেএম শহীদুল হক এজাহার নামীয় আসামি এবং তদন্তকারী কর্মকর্তা। ওই মামলায় তাকে সম্পৃক্ততা পাওয়া যায়। মতি দোকানদার আবু সায়েদ পুলিশের গুলিতে তার মাথা এবং পিঠে, বুকে গুলি লেগে নিহত হয়। তার এই হত্যার সঙ্গে এই আব্দুল্লাহ আল মামুন জড়িত মর্মে প্রাথমিক অবস্থায় তদন্ত কর্মকর্তা নিশ্চিত হন। আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন সাবেক পুলিশ মহাপরিদর্শক শহীদুল হক। তবে কোনো কথা বলেননি আরেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ফরওয়ার্ডিংয়ে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই,
তখন আমরা আইয়ুব সাহেবকে প্রশ্ন করাতে আইয়ুব সাহেব কোনো সুনির্দিষ্ট উত্তর দিতে পারেন নাই। এটা শুধু উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং হয়রানি করার জন্য, শুধু এই গভর্নমেন্টের সময় আমি আইজিপি বা পুলিশ কর্মকর্তা থাকার কারণে আমাদেরকে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। শহীদুল হক 2014 সালের 31 ডিসেম্বর আইজিপি হিসেবে যোগদান করেন, দায়িত্ব পালন করেন 2018 সালের 31 জানুয়ারি পর্যন্ত। আর চৌধুরী আবদুল্লাহ আল মামুন 30 সেপ্টেম্বর 2022 সালে আইজিপি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এমন কিছু নেই যে একদিনের মধ্যেই পুলিশের ভাবমূর্তি উন্নতি করে ফেলবে। দুপুরে সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় এলজিআরডি উপদেষ্টা বলেছেন, পুলিশ রাস্তায় রাস্তায় বা গ্রামে গ্রামে নেই, কিন্তু পুলিশ কাজ করছে। আর আইজিপি বলেছেন, পুলিশের কাজকে দৃশ্যমান করতে নানা রকম কাজ চলমান রয়েছে, একটু সময় লাগবে। ছাত্র জনতার আন্দোলনে পুলিশের বিরুদ্ধে হত্যার দায় রয়েছে। বাহিনীটির হিসাবে তাদের নিজেদের 54 জনের মতো সদস্য প্রাণ হারিয়েছেন। প্রাণের আতঙ্ক, থানা ও অবকাঠামো ভাঙচুর, নানা ইস্যুতে আওয়ামী লীগ সরকার পতনের পর কর্মবিরতি পালন করে পুলিশ। অন্তর্বর্তী সরকার গঠনের পর বদলি, পদোন্নতি সহ নানা প্রক্রিয়ার মাধ্যমে পুলিশকে কাজে ফিরিয়ে আনতে চেষ্টা করছে সরকার। পুলিশের ইমেজ আস্তে আস্তে কিন্তু উন্নত হচ্ছে। মানে এটা আমার কাছে এরকম কোনো কিছু নাই যে আমি একদিনে সব উন্নতি করে ফেলব। এটা আস্তে আস্তে হবে, যেহেতু তাদের আপনারা যেটা আইডেন্টিফাই করছেন কারেক্ট, বাট আমি তো একদিনে এটা কিছু পারবো না, আপনারা আমাকে সময় দিতে হবে। আস্তে আস্তে আমি এটা ব্যবস্থা নিচ্ছি। পুলিশের সেবা পেতে মানুষের নানা রকম ভোগান্তি হচ্ছে ও মনোবলের ঘাটতি থাকার বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। আইন শৃঙ্খলা একমাত্র এখন ডিস্টার্ব হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে, কিন্তু আদারওয়াইজ যে চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে গ্রামে গঞ্জে, সেগুলো কোনো কিছু হচ্ছে না, এরকম কোনো তথ্য নাই। এই মুহূর্তে মেনলি হচ্ছে শহর ভিত্তিক, বিশেষ করে ঢাকাতেই যে পুলিশের মনোবল ভেঙে গেছে বিকজ অফ দেয়ার অ্যাক্টিভিটিস। আর সেটা এতদিনের 15 বছরের 16 বছরের অ্যান্টি পাবলিক অ্যাক্টিভিটিস তো 15 মিনিটে যাবে না। আর সেজন্য তোমাদেরকে ওদের এনকারেজ করতে হবে। স্বাভাবিক কর্মধারায় ফিরতে আইজিপিও সময় চাইলেন। গাড়িগুলি রিপ্লেস করা, থানাগুলিকে নতুনভাবে মেরামত করা, এটা তো সময় লাগবে, বাট আমরা কিন্তু কাজে আছি। ব্যাপক আকারে বদলি করেছি, ব্যাপক আকারে আমাদের নতুন পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি, কমিশনার এটা বদলি হয়েছে এবং তারা ইতিমধ্যে নিজের জায়গায় গেছে। সুতরাং আপনারা কাজ দেখবেন যে আরও সবকিছু বেগবান হয়েছে। অবৈধ অস্ত্র ও মামলার আসামিদের ধরতে যে অভিযান হচ্ছে, সেখানে সার্বিক নিরাপত্তায় ভালো প্রভাব পড়বে বলে মন্তব্য আইজিপির। আমরা আশা করি যে একটা ভালো ফলাফল আমরা দিতে পারবো। এবং নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। কাল সংবাদ সম্মেলন করবে নির্বাচন কমিশন। দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে এই তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। এদিন নির্বাচন কমিশনারদের নিয়ে ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি। কমিশন পদত্যাগ করবে কিনা জানতে চাইলে সিসি বলেন, বৃহস্পতিবার দুপুর 12টায় সংবাদ সম্মেলন করে সবকিছু জানানো হবে। একই দিন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার সিদ্ধান্তের কথাও জানান তিনি। 2022 সালের 26 ফেব্রুয়ারি সিসি হিসেবে নিয়োগ পান সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আওয়াল। শিল্প কারখানায় অস্থিরতা, রাজনৈতিক ও দেশি বিদেশি ষড়যন্ত্র, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নয়াপল্টনে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। একই জায়গায় আরেক অনুষ্ঠানে ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, বিগত রিজিমকে পাকাপোক্ত করতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে নির্বাচন কমিশন এবং দুদক। তাই এই দুই সংস্থার কমিশনারদের পদত্যাগের আহ্বান জানান তিনি। পরিবর্তিত পরিস্থিতিতে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে শ্রমিক দলের কর্মী সভা, যেখানে নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রেখে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন শীর্ষ নেতারা। পতিত স্বৈরাচার তারা বাদেও আরো কিছু কেউ আছে, তাদের ইচ্ছা হলো বিএনপির যদি বদনাম হয় তাহলে তাদের হয়তো কিছু লাভ হতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, শ্রমিকের অধিকার রক্ষায় কোনো আপোষ নেই, কিন্তু শ্রমিক আন্দোলনের নামে ষড়যন্ত্র হলে তা সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। আজকে বিভিন্ন জায়গায় যেসব গন্ডগোল হচ্ছে, এই গন্ডগোল করতে যা কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে শ্রমিকরা বেকার হয়ে যাচ্ছে। কারা করতেছে এসব? নিশ্চয়ই আমাদের লোকরা। যারা করতেছে তাদেরকে প্রতিহত করা না গেলে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হবে, শিল্প ক্ষতিগ্রস্ত হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে।
এর আগে সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিএনপির ত্রাণ সংগ্রহ কমিটির পক্ষ থেকে অনুদান গ্রহণ করেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। এ সময় তিনি বলেন, আওয়ামী সরকারের সুবিধাভোগীদের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো থেকে অপসারণ করতে হবে। পদত্যাগ করে এই সরকারকে সুযোগ দেওয়া উচিত নতুন নির্বাচন কমিশনের, তা না হলে সত্যিকার অর্থে জনরোষ থেকে কেউ রক্ষা পাবে না। আর দুদুকে যে সমস্ত কর্মকর্তা এবং কমিশনাররা এখনো বসে রয়েছে বিগত সরকারের সুবিধাভোগী হিসাবে, আমি সরকারকে বলবো দুদুক পুনর্গঠন করা অতীব জরুরি, নির্বাচন কমিশন পুনর্গঠন করা অতীব জরুরি। ডক্টর জাহিদ জানান, বন্যা দুর্গতদের জন্য বিএনপি এ পর্যন্ত 13 কোটি টাকার বেশি ত্রাণ ও নগদ টাকা সংগ্রহ করেছে, যার মধ্যে বিতরণ করা হয়েছে 10 কোটি টাকার সামগ্রী। শুক্রবার পর্যন্ত এই সংগ্রহ কার্যক্রম অব্যাহত থাকবে, ব্যবহার করা হবে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে। বিএনপি পরিবার আজকে এই বন্যার্ত মানুষের পাশে আছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। রহস্যজনক কারণে এখনো বিচার বিভাগের সংস্কার হচ্ছে না, এই অভিযোগ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার AM মাহবুব উদ্দিন খোকন। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি দ্রুত বিচার বিভাগের সংস্কারের। দুপুরে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। ব্যারিস্টার খোকন বলেন, সুপ্রিম কোর্ট সহ সারা দেশের অধীনস্থ আদালত এখনও সিন্ডিকেট আছে, কিন্তু তার সংস্কারে এই সরকার চলছে ধীর গতিতে। বিচার বিভাগ নিয়ন্ত্রণকারী আইন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তের দাবি জানান ব্যারিস্টার খোকন। তার অভিযোগ, গত 16 বছরে বিরোধী দলের নেতাকর্মীদের দমনে ব্যবহৃত হয়েছে দুর্নীতি দমন কমিশন। একই সঙ্গে নির্বাচন কমিশনেরও সংস্কার চেয়েছেন ব্যারিস্টার খোকন। আমাদের বিচার ব্যবস্থা এখনো আগের মতো কোনো সংস্কার, কোনো গতি নেই, সংস্কারের গতি নেই। এদের খোলস পরিবর্তন করে আগের সরকার প্রতি সরকারের লোকজন ঢুকে যাচ্ছে এখানের মধ্যে, প্রতিষ্ঠানের লোকজন ঢুকে তাহলে তো একই অবস্থা হবে। এই দুর্নীতিবাজদেরকে আবার তার প্রশ্রয় দেবে প্রসিকিউশন থেকে। এবার দুদকের জেলে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ আর তার আলোচিত দুই ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ। অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার ও ক্রয় সংক্রান্ত দুর্নীতি সহ বেশ কয়েকটি অভিযোগ আজিজ পরিবারের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। এছাড়াও সাবেক MP নিজাম উদ্দিন হাজারের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এদিকে দুদকে 41 MP মন্ত্রীর পরিবার ও সহযোগীদের সম্পদ অনুসন্ধানে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি পাঠানো হয়েছে। প্রভাবশালী সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ রাজধানী সহ বিভিন্ন জায়গায় বাড়ি ও ফ্ল্যাট কিনেছেন তিনি। 100 কোটি টাকা খরচে করেছেন আলিশান বাংলো। মিরপুর DOHS-এ রয়েছে তার বাড়ি। ঢাকার নিকুঞ্জ 1-এর 6 নম্বর রোডে আজিজ রেসিডেন্স নামেও বাড়ি রয়েছে সাবেক এই সেনাপ্রধানের। এছাড়া তার দুই ভাই হারিস ও তোফায়েল ওরফে জোসেফ ঢাকার বিভিন্ন এলাকায় বাড়ি ও বিপুল পরিমাণ জমি কিনেছেন, দখল করেছেন নানাজনের সম্পত্তি। দুর্নীতি দমন কমিশন তথ্য পেয়েছে তারা এগুলো করেছেন অনিয়ম দুর্নীতি করে। তাই আজিজ পরিবারের বিরুদ্ধে অনুসন্ধানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আজিজ আহমেদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অনৈতিক কার্যক্রমের মাধ্যমে রাজধানী সহ বিভিন্ন জায়গায় বাড়ি, ফ্ল্যাট ক্রয় এবং তার ভাইদের নামেও ঢাকার বিভিন্ন জায়গায় বাড়িও কয়েকশো বিঘা জমি ক্রয় সংক্রান্ত অভিযোগ পাওয়া গেছে। এছাড়া দেশে বিদেশেও তার বিপুল পরিমাণ অর্থ সম্পদের তথ্য পাওয়া যায়। একই ধরনের অভিযোগ ফেনী 2 আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নিজাম হাজারীর বিরুদ্ধে। ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি, টেন্ডারবাজি, সরকারি সম্পত্তি দখল, সরকারি টাকা আত্মসাৎ এবং চাঁদাবাজির অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। নিজাম হাজারী ওনার নিজের এবং তার স্ত্রী ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা অর্জনের অভিযোগ পাওয়া গেছে দুর্নীতি দমন কমিশনে। সেই তথ্যগুলোর প্রাথমিক সত্যতা যাচাই করা হয়েছে। এদিকে দুদকে চলমান 41 MP মন্ত্রীর দুর্নীতির অনুসন্ধানে তাদের পরিবারের সদস্য ও অন্য সহযোগীদের সম্পদের তথ্য চেয়ে BFIU-তে চিঠি দিয়েছে দুদক। দেশ ত্যাগেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। তাদের ব্যাংকের তথ্যাদি পাওয়ার জন্য BFI বাংলাদেশ ব্যাংকের যে আমাদের ইন্টেলিজেন্স ইউনিট রয়েছে সেখানে চিঠি দেওয়া হয়েছে। এছাড়া অনিয়ম ও দুর্নীতি করে অবৈধ সম্পদ গড়ায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা 13 সাবেক মন্ত্রী ও MPর
কেউই দুর্নীতি দমন কমিশনে হাজির হননি। তাদের নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবে দুদক। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। আশুলিয়ায় ভ্যানে লাশের স্তূপে ছিল বায়জিৎ বোস্তামি নামের এক শ্রমিকের মরদেহ। 7 মাসের সন্তান নিয়ে এখন তার স্ত্রী দিশেহারা। সন্তানের মুখে খাবারও দিতে পারছেন না। কি করে কাটছে এই পরিবারের দিন? 5 আগস্ট বিজয় মিছিলের দিন গুলি করে হত্যার পর ভ্যানে লাশের স্তূপ নিয়ে যায় পুলিশ। থানার সামনে নিয়ে পুড়িয়ে ফেলা হয় লাশগুলো। ওই লাশগুলোর একটি 26 বছর বয়সী পোশাক শ্রমিক বাইজিৎ বোস্তামির। কাজের পাশাপাশি লেখাপড়াও করছিল সে। হত্যার পরদিন বাইজিদের স্ত্রী রিনাকে ফোন করে পুলিশ। থানায় যাওয়ার পর তাদের হাতে তুলে দেয়া হয় নীল পলিথিনে মোড়ানো বাইজিদের পোড়া লাশ। খুব সুখে সংসার করতেছিলাম, হঠাৎ আমার এই সংসারে এভাবে দুর্ঘটনা ঘটবে সেটা ভাবিনি কোনোদিন। তাকে গাড়িতে ঢুকাইয়া মাইরা আগুন দিয়ে পুরায় খালি তার হাড় কিনে আমাদের দিছে। 7 আগস্ট মরদেহ দাফন করা হয় বাইজিদের বাড়ি নওগাঁয়। তারপরই সন্তান সহ বের করে দেয়া হয় রিনাকে। সাথে টাকা যা ছিল তাও রেখে দেয় শ্বশুরবাড়ির লোকজন। ফিরে এসে এখন সে বোনের বাসায় কাজ খুঁজছেন, না হয় না খেয়ে মরবে আদরের সন্তান। যেদিনকে ওর লাশ নিয়ে গেছি ওই দিনকে ওই যে ফ্যাক্টরিতে চাকরি করতো সেই জায়গায় 50,000 টাকা উঠছিল যাতায়াত ভাড়া বাদ দিয়ে হারে। সেই টাকাটা সহ আমার শাশুড়ির কাছে। তারা বলে যে দিতে পারবো না, তুমি কামাই করছো এতদিন কি করছো, এগুলো টাকা তো সব আমার শাশুড়ির কাছেই দিছি, সেটা এখন অস্বীকার করে। খুব কষ্ট, আমার বাবা অসুস্থ, বাঁচে না। আমি বড় বোন কি করবো, এখন আমার বাসায় আনছি, আয়না তারা খাওয়াইতেছি। এখন আমার বোন 4 কিনে নিবো, তাও 4 কিনে আয়না পাওয়া যাইতেছে না। আমার ছেলে আছে 7 মাসের একটা, সে দুধ খাওয়ার মতো আমার সামর্থ্য নাই। আমি এর কাছে চাই হাত পেতে আমার সন্তানকে আমি খাওয়াচ্ছি। 2 বছর আগে ভালোবেসে বিয়ে করেছিল রিনা বাইজিৎ। স্বামীকে অন্যায়ভাবে হত্যার বিচার চান রিনা, তবে এখনো জানেন না মামলা কিভাবে করবেন। আখলাকুস সাফা, যমুনা নিউজ। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সৃষ্ট নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে সম অধিকারের ভিত্তিতে কাজ করতে হবে, এমনটা জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। বিসিএস কর্মকর্তাদের 76তম বুনিয়াদী প্রশিক্ষণের কোর্সের সনদ বিতরণ এবং সমাপনী অনুষ্ঠানে কথা জানিয়েছেন তিনি। এ সময় নবীন বিসিএস কর্মকর্তাদের দেশের মানুষের জন্য সৎ থেকে কাজ করার আহ্বান জানান ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। সাভারে বিসিএস কর্মকর্তাদের 76তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। বক্তব্যে তিনি বলেন, জবাবদিহিতা ছাড়া দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলা অসম্ভব। তাই কার্যকর প্রশাসন তৈরিতে কর্মকর্তাদের কাজ করার নির্দেশ দেন। শুধু জবাবদিহিতা দিয়ে হয় না, জবাবদিহিতা হলো একটা প্রশাসনিক কাঠামো। ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে ঠিক কী করতে হবে তার জন্য জবাবদিহিতা হতে হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা নৈতিক বিষয় আছে, সেটা হলো দায়িত্বশীলতা। এই দুটো যখন থাকে তখনই সেটাকে বলা হয় আসলেই একজন সরকারি কর্মকর্তা, ভালো কর্মকর্তা। প্রশাসনের বিভিন্ন খাতে দুর্নীতি ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করেছে, যা প্রতিরোধে কর্মকর্তাদের কঠোর অবস্থানে থাকার আহ্বান জানান। শিক্ষা উপদেষ্টার দাবি, দুর্নীতিমুক্ত দেশ গড়লেই পূরণ হবে জনপ্রত্যাশা। আমরা অনস্বীকার্য যে আমাদের দেশে অনেক দুর্নীতি আছে। আমি আশা করব তোমরা নতুন প্রজন্ম নতুন দেশ তৈরি করবে, দুর্নীতিমুক্ত থাকবে, দেশপ্রেম থাকবে। সবসময় মনে রাখা যে আমি রাজনৈতিক সরকারের শুধু কাজ করছি না, আমি রাষ্ট্রের কাজ করছি। বাংলাদেশ সিভিল সার্ভিসের 35 থেকে 40তম ব্যাচের 12টি ক্যাডারের কর্মকর্তারা 6 মাস মেয়াদী এই বুনিয়াদী প্রশিক্ষণে অংশ নেন। 354 জন নবীন বিসিএস কর্মকর্তা সম্পন্ন করেন এই প্রশিক্ষণ। শামীম রেজা, যমুনা নিউজ, সাভার।
ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সৃষ্ট নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে সম অধিকারের ভিত্তিতে কাজ করতে হবে, এমনটা জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। বিসিএস কর্মকর্তাদের ৭৬তম বুনিয়াদী প্রশিক্ষণের কোর্সের সনদ বিতরণ এবং সমাপনী অনুষ্ঠানে কথা জানিয়েছেন তিনি। এ সময় নবীন বিসিএস কর্মকর্তাদের দেশের মানুষের জন্য সৎ থেকে কাজ করার আহ্বান জানান ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। সাভারে বিসিএস কর্মকর্তাদের ৭৬তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। বক্তব্যে তিনি বলেন, জবাবদিহিতা ছাড়া দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলা অসম্ভব। তাই কার্যকর প্রশাসন তৈরিতে কর্মকর্তাদের কাজ করার নির্দেশ দেন। শুধু জবাবদিহিতা দিয়ে হয় না, জবাবদিহিতা হলো একটা প্রশাসনিক কাঠামো। ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে ঠিক কী কী করতে হবে তার জন্য জবাবদিহিতা হতে হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা নৈতিক বিষয় আছে, সেটা হলো দায়িত্বশীলতা। এই দুটো যখন থাকে তখনই সেটাকে বলা হয় আসলেই একজন সরকারি কর্মকর্তা, ভালো কর্মকর্তা। প্রশাসনের বিভিন্ন খাতে দুর্নীতি ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করেছে, যা প্রতিরোধে কর্মকর্তাদের কঠোর অবস্থানে থাকার আহ্বান জানান। শিক্ষা উপদেষ্টার দাবি, দুর্নীতিমুক্ত দেশ গড়লেই পূরণ হবে জনপ্রত্যাশা। আমরা অনস্বীকার্য যে আমাদের দেশে অনেক দুর্নীতি আছে। আমি আশা করব তোমরা নতুন প্রজন্ম নতুন দেশ তৈরি করবে, দুর্নীতিমুক্ত থাকবে, দেশপ্রেম থাকবে। সবসময় মনে রাখা যে আমি রাজনৈতিক সরকারের শুধু কাজ করছি না, আমি রাষ্ট্রের কাজ করছি। বাংলাদেশ সিভিল সার্ভিসের ৩৫ থেকে ৪০তম ব্যাচের ১২টি ক্যাডারের কর্মকর্তারা ৬ মাস মেয়াদী এই বুনিয়াদী প্রশিক্ষণে অংশ নেন। ৩৫৪ জন নবীন বিসিএস কর্মকর্তা সম্পন্ন করেন এই প্রশিক্ষণ। শামীম রেজা, যমুনা নিউজ, সাভার। এইচএসসি পরীক্ষা দিতে চেয়ে শিক্ষার্থীদের করা রিট কোনো আদেশ দেননি হাইকোর্ট। অন্য বেঞ্চে আবেদন করেন বলেন জানিয়েছেন আইনজীবী। দুপুরে বিচারপতি একে আসাদুজ্জামান এবং বিচারপতি মাহবুবুল ইসলামের দ্বৈত বেঞ্চে রিটের শুনানি হয়। শুনানিতে আদালত বলেন, কয়েকজন শিক্ষার্থীর আন্দোলনের প্রেক্ষিতে একটি পুরো ব্যাচের পরীক্ষা বাতিল করা জাতির জন্য ক্ষতিকর। পুরো জাতি এত বড় বিসর্জন দিল মেধার জন্য, সেখানে পরীক্ষা না নেওয়া ক্ষতিকর। এ সময় রাষ্ট্রপক্ষ বলেন, এটি পলিসি ম্যাটার, সিদ্ধান্তের বিষয় নির্বাহী বিভাগের। জজ এমনিতে বলছিলেন যে এরকম পুরো একটা জেনারেশনকে একটা পরীক্ষা থেকে বাদ দিয়ে দেওয়া, অর্ধেক পরীক্ষা হওয়ার পরে পরীক্ষা না নেবার সিদ্ধান্ত নেওয়া, এটা ক্ষতিকারক, এটা জাতির জন্য ক্ষতিকারক। সুচিন্তিত একটি সিদ্ধান্ত হয়েছে কিনা সেটার সাথে তাহলে বলা যায় যে কোর্টও একমত, যেটা সুচিন্তিত কোনো সিদ্ধান্ত হয়নি, ঝোঁকের মাথায় এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। ফিলিস্তিনি বংশোদ্ভূত ৩ বছরের শিশুকে হত্যা চেষ্টার ৩ মাস পর এক মার্কিন নারীর বিরুদ্ধে শুরু হলো বিচার কাজ। মঙ্গলবার ৪২ বছর বয়সী ওই নারীর বিরুদ্ধে গঠন করা হয় চার্জশিট। অভিযোগ আনা হয় শিশু হত্যা চেষ্টা সহ ইচ্ছাকৃতভাবে শারীরিক নির্যাতন করার। অভিযুক্ত এলিজাবেথ উলফের বিরুদ্ধে আগস্টেই অভিযোগ দায়ের করা হয়। মে মাসে টেক্সাসের একটি অ্যাপার্টমেন্টের সুইমিং পুলে ৩ বছর বয়সী ফিলিস্তিনি বংশোদ্ভূত ওই মার্কিন শিশুকে ডুবিয়ে হত্যার চেষ্টা করেন এলিজাবেথ। তাকে আটক করা হলেও $1 মিলিয়ন বন্ডের বিনিময়ে জামিনে মুক্তি পান তিনি। গেল মাসেও 70 ঊর্ধ্ব এক মার্কিন বৃদ্ধের ছুরিকাঘাতে 6 বছরের এক ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়। এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।